আহ, গত ক্লাসে অ্যালকেনের প্রস্তুতি শেষ ছিল। আজকে হলো অ্যালকেনের বিক্রিয়া, এরপর অ্যালকিন অ্যালকাইন। অ্যালকেন অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন মানে হলো আসক্তিহীন, কারণ অ্যালকেন খুব অল্প পরিমাণ বিক্রিয়া দেয়। অ্যালকেন যেহেতু খুব অল্প পরিমাণ বিক্রিয়া দেয়, এই কারণে বলা হয় আসক্তিহীন বা প্যারাফিন। এই জন্য অ্যালকেনের বিক্রিয়াই খুব অল্প সংখ্যক। এর মধ্যে এক নম্বর আসো যে খুবই ইম্পর্টেন্ট, ক্লোরিনেশন। ক্লোরিনেশন ক্লোরিনেশন বিক্রিয়া হলো অ্যালকেনের সাথে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া। অ্যালকেন হিসেবে নিলাম মিথেন। মিথেনের সাথে ক্লোরিন চালনা করলাম মৃদু সূর্যালোকে। তো এর একটা চেইন রিয়াকশন হয়, একটা করে ক্লোরিন গিয়ে একটা করে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। তাহলে একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে হয় CH3Cl প্লাস একটা হাইড্রোজেন একটা ক্লোরিন HCl। এবং এই রিয়াকশনটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। পরবর্তীতে আবার CH3Cl আবার ক্লোরিনের সাথে যুক্ত হয়, এবং উৎপন্ন করে CH2Cl2 প্লাস HCl। পরবর্তীতে আবার CH2Cl2 আবার ক্লোরিনের সাথে যুক্ত হয়, উৎপন্ন করে CH Cl3 প্লাস HCl। আবার এই CH Cl3 আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে একটা ক্লোরিন গিয়ে আরেকটা হাইড্রোজেনকে সরায় দেয়। মানে এই বিক্রিয়া ততক্ষণ যাবত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সকল হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত না হয়। এই হলো অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া। কারণ এই বিক্রিয়াটা তুমি যদি ওয়ান স্টেপে থামাইতে চাও, এটা তো একটা চেইন রিয়াকশন। মিথেনের সাথে ক্লোরিন চালনা করলে সরাসরি তুমি পাবা CCl4। এখন তুমি যদি মাঝখানে এটাকে আটকাইতে চাও, তাহলে এই বিক্রিয়াকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করবা কিভাবে? মিথেনের মধ্যে তুমি ক্লোরিন চালনা করবা আয়রন 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপস্থিতিতে। তাহলে এখান থেকে হবে CH3Cl প্লাস HCl। এবং জৈব জগতে সবসময় রূপান্তর আসে পরীক্ষায়। তো রূপান্তরের সময় যখন একটা যৌগ থেকে আরেকটা যৌগ বানাইতে বলবে, তখন অ্যালকাইল হ্যালাইডে আসলে পরে অ্যালকাইল হ্যালাইড থেকে যে কোনো জায়গায় খুব সহজে যাওয়া যায়। তো এই কারণে এবং অ্যালকেন থেকে অ্যালকেনের বিক্রিয়া যেহেতু খুব কম থাকে, এই জন্য অ্যালকেন থেকে অন্য কোনো যৌগ বানানোর জন্য অ্যালকাইল হ্যালাইডে আসতে হয়। আর অ্যালকাইল হ্যালাইড থেকে সকল যৌগই বানানো যায়। আর অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড বানানোর বিক্রিয়া হলো ক্লোরিনেশন আয়রন 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপস্থিতিতে। আরেকটা জিনিস হলো, এখানে কিছু গুরুত্বপূর্ণ যৌগ তৈরি হয়েছে। এখানে প্রথমত তৈরি হয়েছে CH Cl3, অর্থাৎ ক্লোরোফর্ম। এর নাম হলো ক্লোরোফর্ম। CH Cl3 এর নাম হলো ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্ম ব্যবহার করা হয় চেতনানাশক হিসেবে। চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয় ক্লোরোফর্ম। এখানে আরেকটা যৌগ তৈরি হয়েছে CCl4। এর আরেকটা নাম হইল পাইরিন। মানে একটা বিক্রিয়া শেষ, মিথেনের ক্লোরিনেশন বা অ্যালকেনের ক্লোরিনেশন। এরপর 2 নম্বর, অ্যারোমেটিকরণ। অ্যারোমেটিকরণ খুবই ইম্পর্ট্যান্ট। অ্যারোমেটিকরণ অর্থাৎ এই বিক্রিয়ার সাহায্যে একটা অ্যারোমেটিক যৌগ তৈরি করব। অ্যারোমেটিকরণ বিক্রিয়াতে একটা এলিফ্যাটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ তৈরি করব। তার জন্য নেওয়া হয় হেক্সেন। হেক্সেনকে যদি আমি আঁকি, CH3 CH2 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 CH3, 1 2 3 4 5 6। এই হেক্সেনটা একদম সরল, আমি জাস্ট বোঝার সুবিধাতে বাঁকা করে লিখছি। এটা হলো অ্যান হেক্সেন। এই অ্যান হেক্সেনের মধ্যে যদি যোগ করি প্লাটিনাম চূর্ণ, অ্যালুমিনিয়াম গুঁড়া,
V2O5, 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 15 ATM প্রেসার। তাহলে এন হেক্সেনের মধ্যে যোগ করবো অ্যারোমেটিকরণ বিক্রিয়ার জন্য, এন হেক্সেনের মধ্যে যোগ করবো প্লাটিনাম চূর্ণ, অ্যালুমিনিয়াম গুঁড়া, V2O5, 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 15 ATM চাপ। যোগ করলে প্রথমে তারা চক্র ফর্ম করে। চক্র কিভাবে ফর্ম করে? এই যে CH3 ছিল, এটা CH2 হবে, CH2, 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 CH2। আচ্ছা, প্রথমত তারা চক্র ফর্ম করে। এখন চক্র কিভাবে ফর্ম করে? এই হেক্সিন হেক্সিন যে ছিল, এটা হয়ে যায় হেক্সিন, তাহলে CH2 বন্ড CH, CH2, এদিকে হাইড্রোজেন, ডাবল বন্ড CH3। তাহলে এন হেক্সেন থেকে প্রথমত হয় হলো হেক্সিন 1, হেক্সিন 1। দেন হেক্সিন 1 থেকে এটা চক্র হয়ে যায়। চক্র হওয়ার জন্য এই CH3 থেকে একটা হাইড্রোজেন চলে যায়, CH2, 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 এই যে চক্র ফর্ম করে। তাহলে এইখানে এক অণু হাইড্রোজেন বের হয়ে গেল। পরবর্তীতে এইখান থেকে আরো 3 অণু হাইড্রোজেন বের হয়। তাহলে 3 অণু হাইড্রোজেন মানে হলো 6টা হাইড্রোজেন। তাহলে প্রত্যেকটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন বের হয়। তাহলে হয় CH বন্ড CH বন্ড CH বন্ড CH বন্ড CH বন্ড CH বন্ড CH। যেহেতু প্রত্যেকটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, তাহলে প্রতিটা কার্বনের একটা করে হাত ফাঁকা, তারা জয়েন্ট হয় ডাবল বন্ড, তারা জয়েন্ট হয় ডাবল বন্ড, তারা জয়েন্ট হয় ডাবল বন্ড, এবং উৎপন্ন করে বেনজিন। তাহলে এই বিক্রিয়া দুইটা জিনিস হয়। প্রথমত চক্র ফর্ম করে, চক্র তৈরি হয়। আর দ্বিতীয়ত হলো 3 অণু হাইড্রোজেন অপসারণ হয়। তো এই হলো অ্যারোমেটিকরণ বিক্রিয়া। যে এন হেক্সেন নিলাম, প্লাটিনাম চূর্ণ, অ্যালুমিনিয়াম গুঁড়া, V2O5, 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 15 ATM চাপ দিলে চক্র ফর্ম হয়। চক্র কিভাবে ফর্ম হয়? ফার্স্টে হেক্সেন থেকে তৈরি হয় হেক্সিন 1, দেন হেক্সিন 1 থেকে এরকম চক্র তৈরি হয়ে যায়। পরবর্তীতে চক্র থেকে 3 অণু হাইড্রোজেন বের হয়ে যায়, 3 অণু হাইড্রোজেন বের হয়ে গেলে উৎপন্ন করে বেনজিন। যদি তুমি হেক্সেন না নিয়া হেক্সেন না নিয়ে তুমি নিতা হেপটেন, তাহলে হেপটেন যদি নাও তাহলে CH2, CH3, CH3, CH2, 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 CH3। এটা হলো 1 2 3 4 5 6 7, এটা হলো এন হেপটেন। এই এন হেপটেনের মধ্যে যদি যোগ করো প্লাটিনাম চূর্ণ, অ্যালুমিনিয়াম গুঁড়া, V2O5, 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর একটা জিনিস, তোমার অনেক সময় পরীক্ষায় এই V2O5 নাও থাকতে পারে, এই V2O5 এর বদলে এখানে থাকতে পারে, পরীক্ষায় V2O5 এর জায়গায় থাকতে পারে Al2O3 থাকতে পারে, থাকতে পারে Cr2O3 থাকতে পারে। তো যাই থাকুক না কেন, বুঝতে হবে এটা আরবিকরণ বিক্রিয়া। V2O5 এর স্থলে Al2O3 ব্যবহার করা যায়, আবার Cr2O3 ব্যবহার করা যায়। তো অ্যানহেপ্টেনের যদি আমি নেই, তাহলে সেক্ষেত্রে আবার এরকম চক্র ফর্ম হবে। তাহলে চক্র ফর্ম হলে CH2 বন্ড, চক্র ফর্ম হবে, প্রথমে হবে চক্র ফর্ম হবে। তাহলে CH2, 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 আর এদিকে CH3। দেন এখান থেকে হাইড্রোজেন বিচ্যুতি হবে, 3 অণু হাইড্রোজেন বিচ্যুতি হবে এবং উৎপন্ন করবে CH, CH,
CH CH আর উপরে CH3, অর্থাৎ তৈরি করলো টলোইন। ডাবল বন্ড, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আর উৎপন্ন করলো টলোইন। তাহলে একটা সামারি যদি টানি, যে কার্বন সংখ্যা যদি 6 হয়, তাহলে এখান থেকে উৎপন্ন হয় বেনজিন। কার্বন সংখ্যা 6 বলতে আর কি হেক্সেন। তাহলে C6H14 নিলে পাবা হলো হেক্সেন। যদি C7H16 নাও, অর্থাৎ হেপ্টেন নাও, তাহলে পাওয়া যাবে টলোইন। আর যদি C8H18 নাও, অক্টেন নাও, তাহলে এখান থেকে পাওয়া যাবে এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এর নাম হলো জাইলিন, উপরটার নাম হলো টলোইন। এই হলো অ্যারোমেটিকরণ বিক্রিয়া। তো গেল দুইটা, এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বার হলো তাপীয় বিয়োজন। তাপীয় বিয়োজন, তাপীয় বিয়োজন হলো যে একটা অ্যালকেন থাকবে, বড় অ্যালকেন থাকবে। এই একটা বড় অ্যালকেন হিট দেওয়ার ফলে এই বড় অ্যালকেনটা ভেঙে অ্যালকেন তৈরি করবে, প্লাস অ্যালকিন তৈরি করবে, অর্থাৎ অ্যালকেন এবং অ্যালকিনের মিশ্রণ তৈরি করবে। এটাই হলো তাপীয় বিয়োজন বিক্রিয়া। যেমন একটা উদাহরণ নিই, ধরো C6H14, এর যদি তুমি হিট দাও, তাহলে এই বড় অ্যালকেনটা ভাঙবে। এই বড় অ্যালকেনটা ভেঙে উৎপন্ন করবে ছোট ছোট অ্যালকেন, C3H6 প্লাস C2H6 প্লাস CH4। এটা তুমি নিজের মতো লিখতে পারো, মানে এনে কোনো বাধ্যবাধকতা নাই, যতটা কম্বিনেশন হইতে পারে। আহ, তো আমি প্রথমে 3 কার্বন লিখলাম, তাহলে হাতে থাকে আরো 3 কার্বন, এরপর 2 কার্বন লিখলাম, এরপর হাতে থাকে 1 কার্বন, এরপর 1 কার্বন একটা মিথেন লিখলাম। মাথায় রাখতে হবে কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা যেন মিলে আর কি। কার্বন হাইড্রোজেন সংখ্যা মিলানোর মাধ্যমে তুমি যা ইচ্ছা লিখতে পারো, সমস্যা নেই। আবার কেউ চাইলে এইভাবে লিখতে পারে, C6H14, এর যদি তুমি হিট দাও, তাহলে তুমি ধরো এবার নিলা, ধরো 4 কার্বন নিলা, তাহলে C4H8, 4 কার্বন একটা অ্যালকিন নিলা, তাহলে আরেকটা অ্যালকেন নাও, কয় কার্বনের? 2 কার্বনের, তাহলে এখানে C10। হাইড্রোজেন 14টা না উপরেরটাতে? 6 6 12 4, ও 16টা হয়ে গেছে। হ্যাঁ। উম, তাহলে তাহলে হলো এই যে C2H6 যেটা হয়েছে না, এটারও তাহলে C2H4 করে দাও, এই যে। তাহলে 6 4 10 আর 4 14, এরকম হবে আর কি। আবার নিচেরটার ক্ষেত্রে তুমি যদি বিউটিন নাও, তাহলে সেই ক্ষেত্রে একটা ইথেন নিবা, কার্বন 6টা, হাইড্রোজেন 14টা। এটা যখন হিট দেওয়া হয়, তখন আসলে এগুলোর মিশ্রণ তৈরি হয়, এবং যে কোনো জিনিস হইতে পারে আর কি, হয়তো উপরের কেসটা হইতে পারে, আবার নিচের কেসটা হইতে পারে। এই তিনটার মিশ্রণ তৈরি হয় বা এই দুইটার মিশ্রণ তৈরি হয়। এটা হলো তাপীয় বিয়োজন বিক্রিয়া। এদিকে পরীক্ষা আসবে না, জাস্ট এসএসসি তে আসতো আর কি, যে তাপীয় বিয়োজন বিক্রিয়াটা লিখো আর কি, এরকম আসতো। তাপীয় বিয়োজন বিক্রিয়া হলো একটা বড় অ্যালকেন ভেঙে ছোট 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 অ্যালকেন এবং অ্যালকিনের মিশ্রণ তৈরি হয়। আচ্ছা, এগুলো 3 নম্বর, এবার 4 নম্বর। 4 নম্বর হলো অ্যালকেনের নাইট্রেশন। অ্যালকেনের নাইট্রেশন, অ্যালকেনের নাইট্রেশন, নাইট্রেশন মানে হলো নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, HNO3। তুমি একটা অ্যালকেন নিলা, এই অ্যালকেনের সাথে, ধরো একটা অ্যালকেন নিলা, CH4, মিথেন নিলা, এই মিথেনের সাথে তুমি একটা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিলা। তো জৈব যৌগের মধ্যে সকল জায়গায় নাইট্রিক অ্যাসিড ভাঙবে হলো এইভাবে: ও নো NO2, OH- NO2+, তাহলে OH- NO2, মিথেন ভাঙবে CH3 বন্ড হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস CH3-, তাহলে মাইনাস যাবে প্লাসের সাথে, হবে CH3NO2 প্লাস আর OH মিলে তৈরি করবে পানি। এই হলো অ্যালকেনের নাইট্রেশন বিক্রিয়া। এবং এই বিক্রিয়ার টেম্পারেচারটা থাকে হলো 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার।
পরীক্ষায় নাইট্রেশন থেকে যেটা আসে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষায়, সেটা হলো ক্লোরোফর্মের সাথে তুমি যদি নাইট্রেশন করো, ক্লোরোফর্ম, তাহলে এই হলো ক্লোরোফর্ম, এর সাথে নাইট্রেশন করলাম, তাহলে এই SiO3 দিলাম, 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে ক্লোরোফর্ম কিভাবে ভাঙে? CCl3 বন্ড হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস আর CCl3 মাইনাস, নাইট্রিক অ্যাসিড ভাঙে NO2, OH মাইনাস NO2 প্লাস, তাহলে এই মাইনাস যাবে প্লাসের সাথে, তাহলে হবে CCl3 NO2 প্লাস এইচ আর OH মিলে তৈরি করবে পানি। এই যে CCl3 NO2, এই যৌগটাকে বলা হয় ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন, বা এর আরেক নাম হলো কাদুনে গ্যাস। এই গেল অ্যালকেনের নাইট্রেশন বিক্রিয়া। কয় নম্বর? অ্যালকেন নাইট্রেশন। এবার 5 নম্বর, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, H2SO4 এর সাথে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে। সবাই মূলত যত যৌগ আছে, জৈব যৌগ সবাই হলো গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয়। কেবলমাত্র অ্যালকেন যারা, এই অ্যালকেন যারা আছে, এই অ্যালকেন এরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে এরা কোনো প্রকার বিক্রিয়া দেয় না, নো রিয়েকশন। এই জন্য এই এই বিক্রিয়া বলা হয় অ্যালকেনের, অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া, শনাক্তকারী বিক্রিয়া। অর্থাৎ তুমি একটা পাত্র নিলা, পাত্রের মধ্যে একটা যৌগ আছে, ধরো ইথেন আছে, তুমি জানতে চাও যে যৌগ এটার মধ্যে কোন কোন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ আছে। তো তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও এবং এটা যদি বিক্রিয়া করে, তাহলে এটা শিওর হয়ে যাবে যেটা অ্যালকেন না, অন্য যে কোনো কিছু হইতে পারে, কারণ বাকি সবাই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কেবল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না অ্যালকেন। কাজে যদি কোনো বিক্রিয়া মানে সংঘটিত না হয়, তার মানে এই যৌগটা হলো একটা অ্যালকেন। এই জন্য এর বলা হয় অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া। এরকম আরো শনাক্তকরণ বিক্রিয়া পড়বা, 12 থেকে 15টা। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে অ্যালকেন পড়লাম, তারপরে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যামিন, এস্টার। তো এই গেল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। অ্যালকেনের বিক্রিয়া এমনিতেই খুব কম। ব্যাস। 6 নম্বর হলো সমাণুকরণ বিক্রিয়া, সমাণুকরণ বিক্রিয়া। সমাণুকরণ বিক্রিয়া হলো এই বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন থেকে তার একটা সমাণু তৈরি হবে। যেমন ধরো CH3 CH2 CH2 CH3, এই যৌগটার নাম হলো বিউটেন। বলতে পারি আমি অ্যান বিউটেন, নর্মাল বিউটেন। এই অ্যান বিউটেনের মধ্যে তুমি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ করো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে এবং হিট দিলে, অর্থাৎ 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি যদি যোগ করো কোনো অ্যালকেনের মধ্যে, তাহলে সেই অ্যালকেনটা তার সমাণুতে কনভার্ট হয়। যেমন অ্যালকেনটা বর্তমানে আছে অ্যানবিউটেন, এইটা কনভার্ট হয়ে যাবে আইসোবিউটেনে। তাহলে CH3 CH বন্ড CH3 তাহলে অ্যানবিউটেন হয়ে গেল আইসোবিউটেন, অ্যানবিউটেন হয়ে গেল আইসোবিউটেন, আইসোবিউটেন। তো সাজিদ বলো তো, যে এই যে সমাণুটা হইলো অ্যানবিউটেন এবং আইসোবিউটেন, এটা কোন ধরনের সমাণু? বলো। অবস্থান সমূহ। অবস্থান সমাণুর সংজ্ঞা কি ছিল? কি ছিল অবস্থান সমাণু? যে কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন ভিন্ন হবে। এখানে কি কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন ভিন্ন না? তাহলে বলো কোন সমাণু? গাঠনিক তো এই ব্যাপারে সন্দেহ নেই, কারণ
আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, কারণ গাঠনিকের মধ্যে পাঁচটা আছে। আছে অবস্থান, কার্যকরীমূলক, টটোমারিজম, মেটামরিজম, শিকল সমাণু, এই পাঁচটা ছিল গাঠনিক সমানুতার মধ্যে। তাহলে এই পাঁচটার মধ্যে কোনটা? বলো বলো, দ্রুত বলো। এটা হলো শিকল সমাণু। প্রধান কার্বন শিকলে কার্বন সংখ্যার পার্থক্য থাকবে। এই বাম পাশের প্রধান কার্বন শিকলে কার্বন সংখ্যা চারটা, ডান পাশের প্রধান কার্বন শিকলে কার্বন সংখ্যা হলো তিনটা। তাহলে প্রধান কার্বন শিকলে কার্বন সংখ্যার পার্থক্য থাকবে। তাহলে এটা হবে শিকল সমাণু। এটা হলো শিকল সমাণুর উদাহরণ। এগুলা কিন্তু এমসিকিউ তে আসবে। তোমরা দুটো যোগ দিয়ে বলবে যে এরা কোন ধরনের সমাণু। আচ্ছা, এরপর আসো দহন বিক্রিয়া। যত জৈব যৌগ আছে, সকল জৈব যৌগকে তুমি যদি দহন করো, দহন মানে হলো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাহায্যে পুরানো। পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাহায্যে পুরানোকে বলা হয় দহন। তো যত জৈব যৌগ আছে, সকল জৈব যৌগকে তুমি যদি দহন করো, তাহলে এখান থেকে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড আর উৎপন্ন হয় হলো পানি। অর্থাৎ তুমি যদি মিথেনের দহন করো, তাহলে মিথেনের দহন করলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। ব্যালেন্স করলে কার্বন আছে, ব্যালেন্স লাগে না, তারপরে যদি ব্যালেন্সটা এই বিক্রিয়া ব্যালেন্স গুলো ম্যাথের ক্ষেত্রে খুব কাজে লাগে, অন্য অন্য চ্যাপ্টারের ম্যাথে, বিশেষ করে মিথেন আর হলো ইথেন। তো ব্যালেন্স করলে কার্বন আছে একটা একটা, অক্সিজেন আছে দুইটা, ওদিকে আছে হলো তিনটা। তাহলে পানির আগে দিলাম দুই, হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল, এদিকে দিলাম দুই। আর ইথেনের যদি দহন করো, C2H6, ইথেনের দহন করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। সকল যৌগ যৌগকে দহন করলে এই দুটো যৌগ তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড আর হবে পানি। ব্যালেন্স করলে কার্বন আছে দুইটা, তাহলে কার্বন ডাই অক্সাইড দুইটা। হাইড্রোজেন আছে হলো দুইটা, ছয়টা, তাহলে এদিকে পানি হবে তিনটা। অক্সিজেন হলো এদিকে চারটা, ডান পাশে হলো চারটা, তিনটা, সাতটা। তো এটা হবে 7/2। এই দুইটা বিক্রিয়ার ম্যাথ করছিলাম ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4-এর তাপ রসায়ন পার্টে, কোনটা উত্তম জ্বালানি। এবং দেখছিলাম ওই ম্যাথগুলো বোর্ডে প্রচুর পরিমাণে আসে। আচ্ছা, অ্যালকেন শেষ। অ্যালকেনের বিক্রিয়া এমনিতেই খুব কম, এই 7টা বিক্রিয়া, এর বাইরে কোনো বিক্রিয়া নাই অ্যালকেনের। আচ্ছা, এখন হলো অ্যালকিন এবং অ্যালকাইন শুরু করবো। তো অ্যালকিন এবং অ্যালকাইন এটা একই রকম বিক্রিয়া দেয়, এই কারণে অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়াটা একসাথে পড়বো, প্রস্তুতিটা আলাদা আলাদা পড়বো। তাহলে ফার্স্টে অ্যালকিনের প্রস্তুতি পড়বো, দেন অ্যালকাইনের প্রস্তুতি পড়বো, দেন তাদের বিক্রিয়াটা একসাথে পড়বো। তো আসলে অ্যালকিন, তো অ্যালকিনের প্রস্তুতি। দুই একটা প্রস্তুতি আগেই পড়ে ফেলাইছো। যেমন তুমি যদি ইথাইনের মধ্যে বা অ্যালকাইন, তুমি একটা অ্যালকাইন যদি নাও, C≡H, এই অ্যালকাইনের মধ্যে তুমি যদি হাইড্রোজেন চালনা করো, তাহলে কিন্তু এখান থেকে তৈরি হয়ে যায় অ্যালকেন, যদি নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস ইউজ করো। কিন্তু তুমি তো অ্যালকিন বানাইতে চাও, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল করতে হবে, ওয়ান স্টেপের রিয়েকশন থামাইতে হবে, তার জন্য ইউজ করতে হবে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, এবং এটা বলা হয়তো রোজেন মুন্ড বিকারক, রোজেন মুন্ড বিজারণ, এই বিক্রিয়ার নাম আর কি। আর এই যে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটকে বলা হয় রোজেন মুন্ড বিকারক বা রোজেন মুন্ড বিজারক। তাহলে এখান থেকে উৎপন্ন হয় অ্যালকিন, তাহলে R C ডাবল বন্ড CH, এটা হলো গিয়ে CH। তাহলে RCH ডাবল বন্ড CH2। এই হলো অ্যালকিনের একটা প্রস্তুতি। অ্যালকিনের 2 নম্বর প্রস্তুতি হলো অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে, বা এরা বলা হয় অ্যালকোহলের নিরুদন। নিরুদন মানে হলো পানি শুষে নেওয়া বা পানি বের করে দেওয়া।
বের করে দেওয়া। এবং এই কাজটা করে হলো নিরুদক। নিরুদক কারা? সালফিউরিক অ্যাসিড। অবশ্যই গাঢ় সালফিউরিক অ্যাসিড। শুধুমাত্র গাঢ় সালফিউরিক অ্যাসিডেরই নিরোধক ধর্ম আছে। এরপরে Al2O3, এটাও একটা নিরোধক। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড, Al2O3, তারপর তোমার গাঢ় নাইট্রিক অ্যাসিড, HNO3, তারপর পটাশিয়াম হাইড্রোজেন সালফেট। পটাশিয়াম হাইড্রোজেন সালফেট, এইটা একটা নিরোধক। তারপর P2O5, এইটা একটা নিরোধক। আমাদের বইয়ের মধ্যে পাঁচটাই আছে, এক একটা বিক্রিয়াতে এক একটা ইউজ করা হয়। যেমন অ্যালকোহলের নিরোধন যখন করব তখন ইউজ করবো হইলো যে গাঢ় সালফিউরিক অ্যাসিডটাকে ইউজ করা হয়। আবার বইয়ের মধ্যে Al2O3 দিয়েও লিখছে। আর সামনে গ্লিসারিনের নিরোধন পড়বা। গ্লিসারিনের নিরোধনের মধ্যে ইউজ করা হয় পটাশিয়াম হাইড্রোজেন সালফেট। আর এসিডের নিরোধন পড়বা, এসিডের নিরোধনের মাধ্যমে উৎপন্ন হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড, তখন দেখবে আসবে P2O5। এক একটা বিক্রিয়ার ক্ষেত্রে ভালো কাজ করে, এই জন্য এক একটা বিক্রিয়াতে ইউজ করা হয়। তো অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া ইউজ করা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড আর হলো Al2O3। আর নিরোধন মানে হলো পানি বের করে দিবে। নিরোধক পানি শুষে নিবে, যৌগ থেকে পানি বের করে আনবে। ধরো অ্যালকোহল নিলাম, CH3CH2OH। এই অ্যালকোহলের সাথে একটা নিরোধক পদার্থ যোগ করলাম, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড, H2SO4। গাঢ় সালফিউরিক অ্যাসিড তো নিরোধক, সে হলো পানি শুষে নিবে। সে যদি পানি শুষে নেয়, পানি বের করে দেয়, তাহলে অ্যালকোহল থেকে অ্যালকোহল অ্যালকোহল থেকে তুমি এখনো পানি বের করবা, তার মানে অর্থাৎ অ্যালকোহলটা দেখতে অনেকটা এরকম, CH2CH2OH। তাহলে এইখান থেকে বের করতেছে একটা OH, এইখান থেকে একটা H। তাহলে উৎপন্ন হয় কি, CH2 বন্ড CH2, এই যে তাদের একটা করে ফাঁকা হাত, তারা জয়েন্ট হয়, উৎপন্ন করে অ্যালকিন। এই হলো অ্যালকিনের একটা প্রস্তুতি। তবে এই বিক্রিয়ার একটা শর্ত আছে। এই বিক্রিয়ার শর্ত হলো অ্যালকোহল অ্যালকোহলের পরিমাণ কম হইতে হবে, এসিডের পরিমাণ বেশি হইতে হবে। অর্থাৎ অ্যালকোহল ইস টু এসিড, এটা ভালো হবে 1:2। যতটুকু অ্যালকোহল থাকবে তার ডাবল অ্যামাউন্টে এসিড যোগ করতে হবে। আর একটা শর্ত হলো টেম্পারেচার গ্রেটার দেন 165°C। তো আমি এখানে দিলাম ধরো 170°C, যা কিনা 135-এর চাইতে 65-র চাইতে বেশি। তো তুমি যদি উল্টা কাজটা করো, অর্থাৎ অ্যালকোহল CH2OH অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিছো, গাঢ় H2SO4 এর বিক্রিয়া দিছো, কিন্তু টেম্পারেচার দিচ্ছে 140°C। এবং এই অ্যালকোহল অ্যালকোহল ইস টু অ্যাসিড, এই রেশিওটা দিছে হইলো 2:1। অর্থাৎ আগের উল্টায় ফেলাইছে তখন। আগে টেম্পারেচার ছিল গ্রেটার দেন 165, এখন হয়ে গেছে লেস দেন 165। তাহলে টেম্পারেচার যদি 165-র চেয়ে কম হয় এবং অ্যালকোহলের পরিমাণ যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে উৎপন্ন হয় ইথার। অর্থাৎ যেহেতু এখানে অ্যাসিডের পরিমাণ কম, অ্যালকোহলের পরিমাণ বেশি, তখন অ্যালকোহল নিজেরা নিজেরা বিক্রিয়া করে। অর্থাৎ তখন দুই অণু অ্যালকোহল নিজেরা নিজেরা বিক্রিয়া করবে। তাহলে দুই অণু অ্যালকোহল যদি নিজেরা নিজেরা বিক্রিয়া করে, তাহলে এদিকে একটা অ্যালকোহল, আবার এদিকে একটা অ্যালকোহল, এই দুই অণু অ্যালকোহল তখন তারা নিজেরা নিজেরা বিক্রিয়া করবে। এবং এখান থেকে এক অণু পানি বের হয়ে যাবে, তাহলে এখান থেকে গেল OH, এখান থেকে গেল H। তাহলে এবং বের হয়ে যাবে, তারা পরস্পর যুক্ত হবে, তাহলে উৎপন্ন করবে CH3CH2O, CH2CH3, অর্থাৎ তৈরি করবে ইথার। তাহলে উৎপন্ন হবে হলো ইথার, CH3CH2O, CH2CH3। তাহলে যেটা পড়লাম যে অ্যালকোহলের নিরোধন, এই বিক্রিয়ার সাহায্যে অ্যালকিন তৈরি হয়, কিন্তু সেই ক্ষেত্রে
মাথায় রাখতে হবে যেন এসিডের অ্যামাউন্টটা অ্যালকোহলের ডাবল হয়। যদি, এবং টেম্পারেচার 165 চেয়ে বেশি হয়। যদি তার উল্টাটা ঘটে তাহলে সেই ক্ষেত্রে অ্যালকোহলের অ্যামাউন্টটা যেহেতু অনেক বেশি, তখন অ্যালকোহল এরা নিজেরা নিজেরা বিক্রিয়া করা শুরু করবে, এবং দুই অণু অ্যালকোহল নিজেদের মধ্যে বিক্রিয়া করলে উৎপন্ন করবে হলো ইথার। তো এই হলো অ্যালকিনের দ্বিতীয় প্রস্তুতি। এরপর আসো অ্যালকিনের তৃতীয় প্রস্তুতি। আচ্ছা, একটা করলাম হলো তোমার অ্যালকোহলের নিরোধন থেকে, আরেকটা করলাম হলো রোজেনহুন বিজারণ থেকে। অবশ্য 3 নাম্বার। 3 নাম্বার হলো ভিসিনাল ডাই হ্যালাইড থেকে। আচ্ছা, এটা পড়ানোর আগে এটা পড়ে তোমার অ্যালকাইল আর এক্স থেকে। আর এক্স হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড যেমন CH3Cl, C2H5Cl, মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, এটা হলো অ্যালকাইল হ্যালাইড। তো এই অ্যালকাইল হ্যালাইড নিলাম ধরো একটা CH3CH2Cl। এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে দুইটা জিনিস যোগ করব। একটা যোগ করব পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন, আরেকটা যোগ করব পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন। পটাশিয়াম হাইড্রোক্সাইড যৌগটা একটা সলিড। যখন এটা পানির মধ্যে দ্রবীভূত করা হয় তারা বলা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন। আর যখন এটা অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত করা হয় তখন এটা বলা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন। তো যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন যোগ করো, তখন এখান থেকে উৎপন্ন হয় অ্যালকোহল CH3CH2OH, অর্থাৎ একটা OH গিয়ে একটা ক্লোরিনকে রিপ্লেস করে দেয় বা প্রতিস্থাপন করে দেয়। আর যদি অ্যালকোহলিক সলিউশন দাও তখন এখানে হয় অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়ায় কি হয়, পাশাপাশি দুইটা কার্বন থেকে দুইজন চলে যায়। ডান পাশ থেকে ক্লোরিন যাবে, বাম পাশ থেকে হাইড্রোজেন যাবে, উৎপন্ন করবে CH2, ডাবল বন্ড CH2। খুবই ইম্পর্টেন্ট এই বিক্রিয়া। যদি একোয়াস দেই তাহলে হয় প্রতিস্থাপন। প্রতিস্থাপন। যদি অ্যালকোহলিক দেই তাহলে হয় অপসারণ। মনে রাখবা এইভাবে। জল দিলে নল হয়। জল মানে একুয়াস, নল মানে অ্যালকোহল। মানে একুয়াস সলিউশন উৎপন্ন হবে অ্যালকোহল, তাহলে অ্যালকোহলই কি হবে, অ্যালকিন। তো যেহেতু অ্যালকিনের প্রস্তুতি পড়তেছি, অর্থাৎ অ্যালকিনের প্রস্তুতি হলো অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যোগ করবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন, উৎপন্ন হবে অ্যালকিন। এইগুলো অ্যালকিনের 3 নাম্বার প্রস্তুতি। এরপর আসো 4 নাম্বার প্রস্তুতি, ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। ডাইহ্যালাইড মানে হলো দুইটা হ্যালোজেন। তো দুইটা হ্যালোজেন প্রধানত দুই ভাবে থাকতে পারে, হইতে পারে এই দুইটা হ্যালোজেন। আচ্ছা, প্রথমত আরো বেসিক থেকে আসি। সন্নিহিত ডাইহ্যালাইড। সন্নিহিত ডাইহ্যালাইড। সন্নিহিত মানে হলো কাছাকাছি, পাশাপাশি। এই সন্নিহিত ডাইহ্যালাইড দুই ধরনের হয়। একটা হলো জেমিনাল, আর আরেকটা হলো ভিসিনাল। ভিসিনাল, মনে রাখবা ভিসিনাল মানে হলো ভিন্ন ভিন্ন, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন কার্বনে যদি হ্যালোজেন থাকে পাশাপাশি, পাশাপাশি দুইটা কার্বনে যদি হ্যালোজেন থাকে, তখন এরা বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। আর যদি একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকে তাহলে এরা বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। তাহলে ভিসিনাল মানে হলো ভিন্ন ভিন্ন, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন কার্বনে যদি হ্যালোজেন থাকে তারা বলা হয় ভিসিনাল, অবশ্যই পাশাপাশি। আর জেমিনাল হইলো যদি পাশাপাশি থাকে কিন্তু একই কার্বনে থাকে, তখন তাদের বলা হয় জেমিনাল।
এইগুলো সন্নিহিত ডাইহ্যালাইড। তো আমি অ্যালকিন প্রস্তুত করব হলো ভিসিনাল থেকে। ভিসিনাল থেকে বানাবো, তাহলে একটা ভিসিনাল নেই। সি, সি এদিকে দিলাম সিএল, সিএল এদিকে দিলাম CH3, এদিকে দিলাম CH3। তার সাথে যোগ করলাম, তার সাথে যোগ করবো হইলো, আচ্ছা তার সাথে কি যোগ করবো, দেখো এর সাথে যোগ করবো হলো জিঙ্ক। একটা লাইন পড়ছো যে সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন জিঙ্ক হ্যালোজেনকে ভালোবাসে। তো এই জিঙ্ক যোগ করার ফলে জিঙ্ক কি করবে, হ্যালোজেনকে নিয়ে চলে যাবে। তাহলে একটা জিঙ্ক নিতে পারে দুইটা হ্যালোজেনকে, তাহলে মনে করবে জিঙ্ক ক্লোরাইড। আর দুইটা হ্যালোজেন যেহেতু চলে গেছে, তাহলে কার্বন দুইটা হাত ফাঁকা হইছে, তাহলে CH3 বন্ড কার্বন বন্ড কার্বন বন্ড CH3, এই দুইটা ফাঁকা হাত দিয়ে তারা, আচ্ছা এদিকে একটা করে হাইড্রোজেন ছিল, একটা করে হাইড্রোজেন আছে, তো এই ফাঁকা হাত দিয়ে তারা পরস্পর যুক্ত হবে। তাহলে এই CH, এই হলো CH, মাঝে তৈরি হবে ডাবল বন্ড। এই হলো ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতি। জিঙ্ক, সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন জিঙ্ক হ্যালোজেনকে ভালোবাসে, এই জন্য জিঙ্ক হ্যালোজেনকে নিয়ে চলে গেছে। এটা কয় নম্বর ছিল, 4 নম্বর। এবার 5 নম্বর। আচ্ছা, বানাইলাম কি কি থেকে, হালকা রোজেনমন্ড, নিরুদন, RX, ভিসিনাল ডাই, চার নেই, চারটাই। অ্যালকেনের প্রস্তুতি চারটাই, এখন অ্যালকেনের প্রস্তুতি শেষ। এরপর আসো অ্যালকাইনের প্রস্তুতি। অ্যালকাইনের প্রস্তুতি। স্যার পরীক্ষায় কি প্রস্তুতি আসলে কি দেখলেন? না, তোমাদের সৃজনশীল প্রশ্ন না, তোমাদের তো সরাসরি আসবে না যে অ্যালকেনের প্রস্তুতি লেখো, এরকম তো সরাসরি তোমাদের আসবে না। তোমাদের হলো গিয়া সৃজনশীল কোশ্চেন থাকবে আর কি। হ্যাঁ, সৃজনশীল কোশ্চেন থাকবে, এটা কোশ্চেন সলভ করার সময় বুঝতে হবে। অর্থাৎ মানে তুমি যদি এমনিতে এই প্রস্তুতি এবং রিয়েকশন গুলো পারো, তাহলে যে বুঝোগে সকল সৃজনশীল তুমি পারবা। এবং তোমার সৃজনশীল গুলো বানানো হবে এই রিয়েকশন গুলো দিয়েই, যে রিয়েকশন গুলো পড়তেছো ওই রিয়েকশন গুলো দিয়ে সৃজনশীল বানানো হবে। এবং রিয়েকশন গুলো থেকে প্রশ্ন আসবে। মূলত মূলত প্রশ্ন আসে হলো গিয়া তোমার রূপান্তর। বলে দেয় যে তুমি তুমি মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করো, আবার বলে দেয় যে ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন তৈরি করো, মিথানল থেকে ইথানল বানাও, ইথানল থেকে প্রোপানল বানাও, প্রোপানল থেকে মিথানল বানাও। এগুলা এগুলো প্র্যাকটিস করবো সামনে, তার আগে রিয়েকশন গুলো আগে পড়ি, মানে অ্যালকাইন পর্যন্ত যখন শেষ হয়ে যাবে, তখন এই রিয়েকশন গুলো এগুলো প্র্যাকটিস করা শুরু করবো। আসলে অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের 1 নম্বর প্রস্তুতি ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইড থেকে। C, এই মূলকটা হলো কার্বাইড। এই কার্বাইডের যদি এখানে সোডিয়াম যুক্ত হয়, এর নাম হলো সোডিয়াম কার্বাইড। এই কার্বাইড মূলকে যদি ক্যালসিয়াম যুক্ত হয়, ক্যালসিয়ামের দুইটা হাত, তাহলে এর নাম হলো ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড। তো আমি অ্যালকাইন তৈরি করব এই ক্যালসিয়াম কার্বাইড থেকে। এই যে ক্যালসিয়াম কার্বাইড, এর আবার লেখা হয় এইভাবে যে CaC2। তো এই ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে যদি ফুটায় ফুটায় পানি যোগ করা হয়, তাহলে অ্যালকাইন তৈরি হয় কিভাবে। এই ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে একটু আগে দেখলা কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই হলো ক্যালসিয়াম, এই হলো ক্যালসিয়াম কার্বাইড। পানি হলো H+ আর হলো OH-। তো এই যে ক্যালসিয়ামের যে আছে ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম নিয়ে চলে যায় OH কে, তাহলে উৎপন্ন করে, ক্যালসিয়াম যদি OH কে নিয়ে যায় তাহলে উৎপন্ন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ট্রিপল বন্ড কার্বন, এর এদিকে একটা হাত ফাঁকা হয়, এদিকে একটা হাত ফাঁকা হয়, এদিকে একটা হাইড্রোজেন বসে, এদিকে একটা হাইড্রোজেন বসে, অর্থাৎ পানি নেওয়া লাগবে 2 অণু।
এই হলো ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুতি, এবং এই বিক্রিয়া শুধু এসিটিলিন অর্থাৎ ইথাইন তৈরি হয়। ইথাইনের কিন্তু আরেকটা নাম হইলো এসিটিলিন। এসিটিলিন, ইথাইন বা এসিটিলিন তৈরি হয়। এরপর আসো 2 নাম্বার, সন্নিহিত ডাই হ্যালাইড থেকে। সন্নিহিত ডাই হ্যালাইড থেকে। তো সন্নিহিত ডাই হ্যালাইড একটু আগেই দেখছো দুই ধরনের হয়, একটা হলো জেমিনাল এবং আরেকটা হলো ভিসিনাল। জেমিনাল এবং ভিসিনাল দুইটা থেকেই অ্যালকাইন তৈরি করা যায়। যেমন একটু উদাহরণ নেই, ধরো CH3, সি CCl, এদিকে নিলাম ধরো হাইড্রোজেন। এবং এর মধ্যে আমি তো অ্যালকাইন তৈরি করতে চাই, তাহলে এর মধ্যে আমি যোগ করব পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন। একটু আগে দেখছো যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন যোগ করলে অপসারণ বিক্রিয়া হয়। তাহলে এই ক্ষেত্রে এদিক থেকে একটা ক্লোরিন যাবে, আর তার পাশের, আচ্ছা আমি হাইড্রোজেন লিখি নেই, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এইখানে একটা হাইড্রোজেন আছে, এই হলো কম্পাউন্ডটা। এটা একটা ভিসিনাল ডাইহ্যালাইড। তো এখানে যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস সলিউশন দিছি, তাহলে এখানে অপসারণ বিক্রিয়া হবে, পাশাপাশি দুইটা কার্বন থেকে দুইজন চলে যাবে। তাহলে এই যে এখান থেকে ক্লোরিন গেলে এই তার পাশের কার্বন থেকে যাবে হাইড্রোজেন। আবার ক্লোরিন তো আরো একটা আছে, ক্লোরিন আরো একটা আছে, তাহলে এই পাশের থেকে ক্লোরিন চলে গেলে এই পাশের থেকে চলে যাবে আবার হাইড্রোজেন। তাহলে তৈরি হবে দুই অণু HCl প্লাস। সবাই চলে গেছে, আছে কি? CH3, বন্ড কার্বন বন্ড কার্বন, একটা হাইড্রোজেন আছে সাথে। তাহলে যেহেতু দুইটা কার্বনের দুইটা করে হাত ফাঁকা, সেই দুইটা হাত এরকম জয়েন্ট হয়ে যায় এবং উৎপন্ন করে অ্যালকাইন। এই হলো সন্নিহিত ডাই হ্যালাইড থেকে প্রোপাইন প্রস্তুতি। এইখান থেকে প্রোপাইন, ইথাইন, তারপরে বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেক্সাইন 1, হেক্সাইন 2, বিউটাইন 1, বিউটাইন 2, পেন্টাইন 1, পেন্টাইন 2 সবই বানানো যায় সন্নিহিত ডাইহ্যালাইড থেকে, সবই বানানো যায়। যেমন এখানে বানাইলাম অ্যালকাইন 1, প্রোপাইন বানাইলাম। এরপর 3 নাম্বার, আচ্ছা এটা তো বিসিনাল থেকে বানাইলাম, অনুরূপভাবে জেমিনাল থেকেও বানানো যায়। জেমিনাল হলে CH3, বন্ড সি, এদিকে Cl, বন্ড CH2, এখানে যোগ করবো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন। অপসারণ বিক্রিয়া হবে, এদিক থেকে ক্লোরিন যাবে, এদিক থেকে ক্লোরিন যাবে, এখান থেকে দুইটা হাইড্রোজেন যাবে, উৎপন্ন করবে CH3, বন্ড কার্বন ট্রিপল বন্ড সি। ও এমনি তো ওই যে হাইড্রোজেন তো তোমার তিনটা হয়, তিনটা CH3, এটা হলো কম্পাউন্ডটা। তাহলে এখান থেকে দুইটা হাইড্রোজেন যাবে, এখান থেকে হাইড্রোজেন যাবে দুইটা, তাহলে উৎপন্ন করবে CH, এই হলো প্রোপাইন। এই গেল সন্নিহিত ডাই হ্যালাইড। এরপর কয় নম্বর? 2 নম্বর। এরপর 3 নম্বর, সন্নিহিত সন্নিহিত টেট্রা হ্যালাইড থেকে। টেট্রা হ্যালাইড থেকে সন্নিহিত টেট্রা হ্যালাইড মানে এবার একটা পাশাপাশি দুইটা কার্বনে চারটা হ্যালোজেন থাকবে, এরকম ব্যাপারটা। দুইটা কার্বন, এদিকে একটা হ্যালোজেন, এদিকে একটা হ্যালোজেন, এদিকে একটা হ্যালোজেন, এদিকে একটা হ্যালোজেন, এ হলো সন্নিহিত টেট্রা হ্যালাইড। তার একটা উদাহরণ নেই যে, ধরে নিলাম CH3, বন্ড Cl, বন্ড Cl, বন্ড CH3। এর মধ্যে যদি আমি যোগ করি জিঙ্ক এর গুঁড়া, তাহলে জিঙ্ক যোগ করলে, পরশো সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন জিঙ্ক হ্যালোজেনকে ভালোবাসে, তাহলে জিঙ্ক হ্যালোজেনকে নিয়ে চলে যাবে। একটা জিঙ্ক নিতে পারে দুইটা হ্যালোজেনকে, তাহলে আমার জিঙ্ক ইউজ করতে হবে দুইটা, সে চারটা হ্যালোজেনকে নিয়ে তৈরি করবে দুই অণু জিঙ্ক ক্লোরাইড। তাহলে সকল হ্যালোজেন চলে গেছে, হাতগুলা ফাঁকা হইছে, দুইটা করে হাত ফাঁকা, তারা জয়েন্ট হয়ে তৈরি করবে অ্যালকাইন।
এই গেল সন্নিহিত টেট্রা হ্যালাইড থেকে। আচ্ছা, এবার হচ্ছে 4 নাম্বার। এসএসসি তে যখন পড়ছিলা তখন এটা পড়ছিলা যে মিথেন থেকে, মিথেন থেকে পড়ছিলা যে দুই অণু মিথেনকে 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উত্তপ্ত করলে উৎপন্ন হয় ইথাইন। এরপর সব 5 নাম্বার। ক্লোরোফর্ম থেকে, ক্লোরোফর্ম থেকে খুবই ইম্পর্টেন্ট। দুই অণু ক্লোরোফর্মের সাথে 6 অণু সিলভার যোগ করবা, তাহলে 2 অণু CH Cl3। 2 অণু ক্লোরোফর্মের সাথে 6 অণু সিলভার। যখন পড়বা এইভাবে পড়বা যে ক্লোরোফর্ম থেকে প্রস্তুতি কি, 2 অণু ক্লোরোফর্মের সাথে 6 অণু সিলভার। 2 অণু ক্লোরোফর্মের সাথে 6 অণু সিলভার। তাহলে 2 অণু ক্লোরোফর্ম তো দুইটা, 3 × 2 = 6, 6টা ক্লোরিন আছে, 6টা সিলভার আছে, তাহলে 6টা সিলভার ক্লোরাইড। বাকি থাকে একটা দুইটা কার্বন, বাকি থেকে দুইটা হাইড্রোজেন। এইটাই হইলো দুইটা কার্বন দুইটা হাইড্রোজেন মানেই হলো H3 ট্রিপল বন্ড CH। এই হলো অ্যালকাইনের প্রস্তুতি। তাহলে অ্যালকিনের প্রস্তুতি পড়লাম, অ্যালকাইনের প্রস্তুতি পড়লাম, তো প্রস্তুতিগুলো একটু রিভিউ করে আসি। এখন এখন হলো অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়া পড়বে একসাথে। এই এখান থেকে শুরু হয়েছে হলো তোমার অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি। তাহলে অ্যালকিনের 4টা প্রস্তুতি পড়ছিলাম। প্রথম প্রস্তুতি হলো রোজেনমুন্ড বিজারণ। অ্যালকাইন থেকে আমি অ্যালকিনে থামবো। যদি আমি নিকেল 180 থেকে 200 দিতাম তাহলে সরাসরি অ্যালকেন হয়ে যেত। তো যেহেতু আমি কন্ট্রোল করছি, ওয়ান স্টেপ রিয়েকশন থামাইছি, অর্থাৎ প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ইউজ করছি, যেখানে বেরিয়াম সালফেট হলো প্রভাবক বিষ, এই কারণে রিয়েকশন ওয়ান স্টেপে থেমে গেছে এবং উৎপন্ন করছে ইথিন। দ্বিতীয় পড়লাম নিরোধন। নিরোধন মানে হলো পানি বের করে দেওয়া। তো আমি যদি অ্যালকোহলের মধ্যে নিরোধন যোগ করি, নিরোধক যোগ করি, নিরোধক পানিকে শুষে নিবে, পানি বের করে নিয়ে আসবে, আর অ্যালকোহল থেকে পানি বের করলে উৎপন্ন হবে অ্যালকিন। 3 নম্বর পড়লাম RX থেকে, খুব ইম্পর্টেন্ট, একটা হলো অ্যাকুয়াস দিব আর একটা অ্যালকোহলিক দিব। একটা জিনিস এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বদলে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনোটা ইউজ করা যায়। পরীক্ষায় পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, এটাতে উদ্দীপক দেয় প্রচুর পরিমাণে। যদি অ্যাকুয়াস দাও, জল দিলে নল হয়, তাহলে উৎপন্ন হবে অ্যালকোহল, আর অ্যালকোহলিক দিলে উৎপন্ন হবে অ্যালকিন। 4 নম্বর পড়লাম ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। ভিসিনাল ডাইহ্যালাইডের মধ্যে জিঙ্ক দিছি, জিঙ্ক হ্যালোজেনকে ভালোবাসা নিয়ে চলে গেছে, দুই হাত ফাঁকা যুক্ত হয়ে তৈরি করছে অ্যালকিন। এর আসলে অ্যালকাইনের প্রস্তুতি ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইডে ফোটায় ফোটায় পানি যোগ করলে উৎপন্ন হয় অ্যাসিটিলিন বা ইথাইন। সন্নিহিত ডাইহ্যালাইড থেকে, সন্নিহিত ডাইহ্যালাইড তো দেখছো একটু আগে জেমিনাল হয় ভিসিনাল হয়, দুইটা থেকেই অ্যালকাইন তৈরি করা যায়। এই হলো ভিসিনাল থেকে, আর এই পরটা হলো জেমিনাল থেকে। যোগ করতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন। অপসারণ বিক্রিয়া হবে, সমস্ত ক্লোরিন বের হয়ে যাবে, যাওয়ার আগে সে পাশের কার্বন থেকে হাইড্রোজেনকে নিয়ে যাবে। এরপর হলো সন্নিহিত টেট্রাহ্যালাইড থেকে। টেট্রাহ্যালাইড মানে পাশাপাশি দুইটা কার্বনে 4টা হ্যালোজেন থাকবে। জিঙ্ক এর গুলো যোগ করছো, একটা জিঙ্ক নিয়ে যাবে দুইটা ক্লোরিনকে, তাহলে দুইটা জিঙ্ক নিয়ে যাবে 4টা ক্লোরিনকে, 4টা হাত ফাঁকা যুক্ত হয়ে তৈরি করবে অ্যালকাইন। মিথেনের প্রস্তুত, মিথেন থেকে ছোটবেলায় পড়ছো, দুই জনে মিথেনকে 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উত্তপ্ত করলে উৎপন্ন হয় ইথাইন। 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ক্লোরোফর্মের সাথে 2 অণু ক্লোরোফর্মের সাথে 6 অণু সিলভার যুক্ত করতে হবে। 2 অণু ক্লোরোফর্মের সাথে 6 অণু সিলভার, তাহলে 6 অণু সিলভার ক্লোরাইড এবং উৎপন্ন করে ইথাইন। এই গেল অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি। এখন হলো অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়া পড়বে একসাথে। তাহলে অ্যালকিন, অ্যালকিন ও অ্যালকাইনের বিক্রিয়া। অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়া। অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়ার মধ্যে অনেক ধরনের বিক্রিয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। আচ্ছা, শুরু করবো হলো ইপি সংযোজন বিক্রিয়া দিয়া। ইপি সংযোজন বিক্রিয়া।
ইপি মানে হলো ইলেকট্রোফাইল, সংযোজন মানে হলো পাশাপাশি দুইটা কার্বনে দুইজন প্রবেশ করবে। তো একে ইপি সংযোজন কেন বলে? কারণ ধরো একটা অ্যালকিন যদি আমি নেই, যে সি ডাবল বন্ড সি, এটা একটা অ্যালকিন। এই অ্যালকিনের সাথে যদি আমি এ বি টাইপের একটা যৌগের বিক্রিয়া দিই, যেখানে এটা প্লাস আর বিটা মাইনাস, বিক্রিয়া দিলে এই ডাবল বন্ড ভাঙে সিঙ্গেল বন্ড হয়, তাহলে দুইটা হাত ফাঁকা হয়, তাহলে দিকে ছিল দুইটা হাত ফাঁকা হয়। ফাঁকা হলে এক হাতে যায় হলো এ, আরেক হাতে যায় হলো বি। তবে এটা আগে যায়, পরে আস্তে আস্তে বি মাইনাস আসে এবং তৈরি করে কার্বন কার্বন, এই বিটা ঈশা যুক্ত হয়। এটাই হলো এপি সংযোজন বিক্রিয়া। একটা অ্যালকিন বা অ্যালকাইন থাকবে, তার সাথে একটা এবি টাইপের যৌগ বিক্রিয়া করবে, যেখানে একটা হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ। তো পজিটিভটা আগে যা যুক্ত হয়, তারপরে আস্তে আস্তে নেগেটিভটা আসে। তো পজিটিভটা আগে কেন যুক্ত হয়? কারণ এখানে উপস্থিত আছে পাই বন্ধন, আর পাই বন্ধনের মধ্যে প্রচুর পরিমাণে পাই ইলেকট্রন আছে। এই পাই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয় হলো পজিটিভ। এই জন্য পজিটিভ আগে যায় ওই পাই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়, সেখানে যুক্ত হয়। দেন আস্তে আস্তে বি নেগেটিভ আসে। এই হলো সংযোজন বিক্রিয়া। কিন্তু এই সংযোজন বিক্রিয়ায় আগে আসতেছে কে? সবার আগে আসতেছে হলো এ প্লাস। এবং এই পজিটিভটা কিন্তু আবার ইলেকট্রোফাইল। এই কারণে এই বিক্রিয়ার নাম হলো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। কারা কারা দেয়? অ্যালকিন দেয় এবং অ্যালকাইন দেয়। পরীক্ষায় প্রশ্ন আসবে, নিচের কোনটি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়? তো অপশনে অ্যালকিন থাকবে অথবা অ্যালকাইন থাকবে। এবার এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কিছু উদাহরণ প্র্যাকটিস করবো। একটা হলো অ্যালকিনের জন্য, একটা হলো অ্যালকাইনের জন্য। তো একটা জেনারেল যদি আমি লিখি, আর বন্ড সি, জেনারেল লেখার আগে একটা জিনিস শিখাই আর কি। ধরো আমি যৌগটা নিলাম H2C ডাবল বন্ড CH2, একটা অ্যালকিন নিলাম, ইথিন নিলাম আর কি। এই ইথিনের সাথে বিক্রিয়া দিলাম ধরো HCl এর। ইথিনের সাথে HCl এর বিক্রিয়া দিলাম, HCl এর মধ্যে কে পজিটিভ, H পজিটিভ, Cl নেগেটিভ। তাহলে উৎপন্ন হবে কি, এই যে H2C ডাবল বন্ড CH2, এই বন্ড ডাবল বন্ডটা ভাঙবে। ডাবল বন্ডটা পাই বন্ধন দেখলে ভেঙে দিবা, ডাবল বন্ডটা ভাঙলে এদিকে এক হাত ফাঁকা, এদিকে এক হাত ফাঁকা। এখন এর সম্ভাব্য দুইটা কেস হইতে পারে। সম্ভাব্য দুইটা কেস কি? যে একবার হইতে পারে এই কার্বনটা পজিটিভ এটা নেগেটিভ, আর একবার হইতে পারে এই কার্বনটা নেগেটিভ এটা পজিটিভ। যদি এই কার্বনটা পজিটিভ হয়, তাহলে এখানে যুক্ত হবে ক্লোরিন, এই কার্বনটা নেগেটিভ যুক্ত হবে হাইড্রোজেন। এখানে নেগেটিভ, এখানে যুক্ত হবে হাইড্রোজেন, পজিটিভ যুক্ত হবে ক্লোরিন। তাহলে এখান থেকে তৈরি হলো CH3 বন্ড CH2Cl। এখান থেকে তৈরি হলো CH3CH2Cl। অর্থাৎ যৌগ দুইটা একই যৌগ তৈরি হইল। অর্থাৎ হাইড্রোজেন ডানের কার্বনে যুক্ত হচ্ছে না বামের কার্বনে যুক্ত হচ্ছে, এটা এখানে কোনো ম্যাটার করে না। যে কোনো একটা কার্বনে যুক্ত করলেই হয়। এবার আরেকটা উদাহরণ প্র্যাকটিস করি। ধরো এই আগেটা তো ছিলাম ইথিন, এবার ধরো নিই হলো প্রোপিন নেই, CH ডাবল বন্ড CH2। এর সাথে যুক্ত করলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। যুক্ত করলে উম, এখানে সম্ভব প্রথমে দুইটা কেস হয়। CH পাই বন্ধন ভাঙলো, দুইটা হাত ফাঁকা হইলো। CH3CH বন্ড CH, পাই বন্ধন ভাঙলো, দুইটা হাত ফাঁকা হইলো। হইতে পারে এই কার্বনটা পজিটিভ এটা নেগেটিভ, অথবা হইতে পারে এইটা নেগেটিভ এটা পজিটিভ। এই দুইটা কেস হওয়া সম্ভব। তো বাম পাশেরটা যখন হবে, তখন ক্লোরিন যুক্ত হবে এদিকে, হাইড্রোজেন যুক্ত হবে এদিকে। ডান পাশেরটা যখন হবে, এদিকে যুক্ত হবে হাইড্রোজেন, এদিকে যুক্ত হবে ক্লোরিন। তাহলে আলটিমেটলি তৈরি হইলো কি, একটা তৈরি হইলো CH3CHCl বন্ড CH2, আরেকটা তৈরি হলো CH3CH2CH2Cl। এইটার নাম হলো টু ক্লোরো, এটা CH3, এটার নাম হলো টু ক্লোরো প্রোপেন। ডান পাশেরটার নাম হলো ওয়ান ক্লোরো প্রোপেন। এবং এরা হলো পরস্পর পরস্পরের সমাণু। কোন ধরনের সমাণু? অবস্থান সমাণু। একবার ক্লোরিন এক নাম্বার কার্বনে, আরেকবার ক্লোরিন দুই নাম্বার কার্বনে।
তাহলে এরা হলো পরস্পরের সমান এবং যৌগ দুইটা আসলে সেম না, যৌগ দুইটা ভিন্ন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার দুইটা কম্পাউন্ড তৈরি হলো এবং দুইটা কম্পাউন্ড কিন্তু সেম না, ঝামেলা হয়ে গেছে। কোনটা মেজর হবে, কোনটা প্রধান উৎপাদ হবে আর কোনটা প্রধান উৎপাদ হবে না। তো দেখা গেছে কি যে বাম পাশের যেটা আছে, বাম পাশের এটা উৎপন্ন হয় 90%, আর ডান পাশে যেটা আছে এটা উৎপন্ন হয় হলো 10%। এই জিনিসটাই ব্যাখ্যা করছে হইলো যে এই যে কোনটা মেজর হবে, কেন এটা 90% হবে, ওটা কেন মেজর হইলো না, এটা কেন মেজর হইলো, মেজর প্রোডাক্ট কোনটা হবে, এই জিনিসটা ব্যাখ্যা করছে হলো বিজ্ঞানী মার্কনিকভ। মার্কনিকভ। এখন শিখবো হইলো মার্কনিকভের নীতি। অবশ্য মার্কনিকভের নীতি, মার্কনিকভের নীতিটা হলো, সে বলছে অপ্রতিসম অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক অংশ বিকারকের ধনাত্মক অংশ দ্বিবন্ধন যুক্ত কার্বনের যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকে ওই কার্বনে যুক্ত হয়। এইটা হইলো মার্কনিকভের নীতি। সে বললো তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম অ্যালকিন কি, সি ডাবল বন্ড। অপ্রতিসম অ্যালকিনটা দেখো, অপ্রতিসম অ্যালকিন কি, H2C ডাবল বন্ড CH2, এটা একটা প্রতিসম অ্যালকিন। আবার CH3 CH ডাবল বন্ড CH2, এটা একটা অপ্রতিসম অ্যালকিন। তাহলে সংজ্ঞা বললে এইভাবে বলতে হবে যে ডাবল বন্ড যুক্ত কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান হলে তা প্রতিসম, আর না হলে তা অপ্রতিসম। তো একটু আগে দেখছো যে আমি দুটো উদাহরণ নিছিলাম, একটা নিছিলাম হলো ইথিন আর একটা নিছিলাম হলো প্রোপিন। তো এই ইথিনটা কিন্তু প্রতিসম, এবং এর জন্য কিন্তু আমার কোনো ধরনের সমস্যা হয় নাই। মানে দুইটা প্রোডাক্টই সেম আসছে, মানে একটাই প্রোডাক্ট তৈরি হয়। কিন্তু যখন আমি প্রোপিন নিছি, প্রোপিন কিন্তু একটা অপ্রতিসম অ্যালকিন, তখন আমার সমস্যা তৈরি হয়ে গেছে, আমার দুইটা প্রোডাক্ট তৈরি হয়। তো কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে এটা মার্কনিকভ ব্যাখ্যা করছে। এই জন্য সে যে রুলসটা দিছে সেটা হলো অপ্রতিসম অ্যালকিনের সাথে, তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়, অপ্রতিসম বিকারক কি, এই যে ধরো Cl2, এখানে আছে Cl, দুইটারই তড়িৎ ঋণাত্মকতা সমান, এর বলা হয় প্রতিসম বিকারক। প্রতিসম বিকারক। আরেকটা নাম ধরো HBr, একটা ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই জন্য হাইড্রোজেন হয় প্লাস আর ব্রোমিন হয় মাইনাস, এরা বলা হয় অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক। তো মার্কোনিকের নীতিটা খাটবে হলো অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক অংশ, তো উপরের বিক্রিয়ক হলো H প্লাস আর Cl মাইনাস, ধনাত্মক অংশ হলো H প্লাস।
এটা হইলো, তাহলে এই এইচ প্লাস হইলো ধনাত্মক অংশ। তাহলে বিকারকের ধনাত্মক অংশ ডাবল বন্ড যুক্ত কার্বনের, যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকে ওই কার্বনে যুক্ত হয়। এই কারণে এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট 90%, কারণ এখানে ডাবল বন্ড যুক্ত কার্বনের যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, বিকারকের হাইড্রোজেন বা বিকারকের ধনাত্মক অংশ ওই কার্বনেই যুক্ত হয়েছে, এই জন্য এটা হলো প্রধান উৎপাদ। এতটুকু পর্যন্ত কি বুঝছো মার্কনি, কেউ যা পড়াইলাম? বুঝছি। আচ্ছা, এখন শিখবো হলো কেন হয়, ওইটাই কেন প্রধান উৎপাদ হইলো। এটাও পরীক্ষা আসছে, বোর্ডে অনেকবার আসছে এটা। আমি যা পড়াইতে সব বোর্ডের জন্য আর কি, সবই ইম্পর্টেন্ট। যেগুলোর পাশে ইম্পর্টেন্ট দিব ওগুলো আর কি, মানে এত বেশি আসছে, অনেক বেশি বার আসছে। তো এটা পরীক্ষা আসছে, অনেকবার আসে, প্রায় আসে যে এই যে ওইটা 90% হইলো, কেন হইলো, কারণ কি, কেন 90% হইলো। এটা জানার জন্য যে মার্কোনিকভ এটা কিভাবে বুঝলো, তার জন্য এটা কৌশলে যেতে হবে। তাহলে মার্কোনিকভ নীতির কৌশল, এবং এইখান থেকে একটা এমসিকিউ আসে যে মার্কোনিকভ নীতি কোন কৌশলে কাজ করে। মার্কোনিকভ নীতি কাজ কাজ করে কার্বো ক্যাটায়ন মেকানিজমে, কার্বো ক্যাটায়ন মেকানিজমে কাজ করে, অর্থাৎ কার্বো ক্যাটায়ন কৌশলে কাজ করে হলো মার্কোনিকভ। আচ্ছা, এবার আসো দেখি যে কেন ওইটা প্রধান উৎপাদ হইল। তো নিলাম ধরো CH3, CH ডাবল বন্ড, CH2, এর সাথে তো যুক্ত করবো আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। আচ্ছা, তো প্রথমত এই যে অ্যালকিনটা, এই অ্যালকিনটা ভেঙে দুইটা জিনিস তৈরি হইতে পারে। এক হইতে পারে, সে তৈরি করতে পারে CH3, CH বন্ড CH2, এইটা পজিটিভ এইটা নেগেটিভ। অথবা হইতে পারে CH2, এইটা নেগেটিভ এইটা পজিটিভ। তো এর সাথে তো যুক্ত হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HBr যুক্ত হবে। আচ্ছা, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, HCl যুক্ত হবে, HCl। তো হাইড্রোজেন প্লাস Cl মাইনাস, আগে আসবে কে, একটু আগে দেখছো এটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, আগে আসে হলো H প্লাস। তাহলে এই যে H প্লাস আসলো, এই যে H প্লাস আসলো, H প্লাস আসলে তৈরি হবে CH3, CH প্লাস, CH3, এদিকে হবে CH3, CH2, CH2 প্লাস। এই যে দেখো এটা হলো 1 ডিগ্রি, এটা হলো প্রথমটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি, আর পরেরটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন স্থায়িত্বের দিক থেকে, স্থায়িত্বের দিক থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের চেয়ে বেশি স্থায়ী। অর্থাৎ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশিক্ষণ যাবত থাকবে, স্থায়িত্ব বেশি মানে অনেকক্ষণ যাবত সে থাকবে। তো সে যদি অনেকক্ষণ যাবত থাকে, তাহলে বেশি পরিমাণে Cl মাইনাস তার সাথে যুক্ত হইতে পারবে, এবং এই যৌগটা বেশি পরিমাণ উৎপন্ন হবে। এই জন্য বলা হয় স্থায়িত্ব যত বেশি হয়, স্থায়িত্ব যত বেশি হয় যৌগটি, স্থায়িত্ব যত বেশি হয় যৌগটি তত বেশি উৎপন্ন হয়, বেশি উৎপন্ন হয়। তো যেহেতু 2 ডিগ্রি কার্বোকেটানোর স্থায়িত্ব 1 ডিগ্রি কার্বোকেটানের চেয়ে বেশি, আর যার স্থায়িত্ব বেশি সে উৎপন্ন হয় বেশি বেশি। এই কারণে এই 2 ডিগ্রি কার্বোকেটায়নটা বেশি বেশি তৈরি হবে, বেশি বেশি সে Cl মাইনাসের সাথে যুক্ত হতে পারবে, এবং বেশি বেশি সে ওই যৌগটা বেশি বেশি তৈরি করতে হবে। অর্থাৎ পরবর্তীতে আসবে হলো Cl মাইনাস, Cl মাইনাস আসার মাধ্যমে তৈরি হবে CH3, CH, CH3, এখানে এসে যুক্ত হইলো Cl, আবার এদিক থেকে যুক্ত হবে Cl মাইনাস, CH3, CH2, CH2, Cl। এই কারণে এটা তৈরি হয় 90%, আর এটা তৈরি হয় 10%।
পরীক্ষা আসলে যেরকম ভাবে লিখছি এরকম ভাবে উপস্থাপন করতে হবে, এবং এই জিনিসগুলো একটু বাংলা এক্সপ্লেন করে দিতে হবে, এতটুকুই। যা যা তুমি লিখলে এটা আর কি বাংলা একটু এক্সপ্লেন করবা। মেকানিজমটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এই হলো তোমার মার্কোনিকভ নীতি। মার্কোনিকভ নীতি শেষ। তো আমরা যেটা ছিলাম সেটা হলো তোমার ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া পড়াইতেছিলাম, বুঝছো? তো এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া পড়ানোর সময় ওই একটা সমস্যা হবে আর কি, যে আমি হাইড্রোজেন কোন দিকে নিব, মানে পজিটিভটা কোন কার্বনে দিব, নেগেটিভটাকে কোন কার্বনে দিব। তার জন্য ওই এই মার্কোনিকভ নীতিটা পড়ায় নিলাম আর কি। তাহলে আর সংযোজন বিক্রিয়া দিতে তোমার আর কোনো সমস্যা হবে না, যে কোনো সংযোজন বিক্রিয়া দিতে পারবে। আবার এই মার্কোনিকভ নীতির কিন্তু আরেকটা মানে উল্টা নীতি আছে, মার্কোনিকভ নীতি উল্টো, ওটা বলা হয় এন্টি মার্কোনিকভ নীতি। এন্টি মার্কোনিকভ নীতির আবার আরেক নাম হলো খারাসের নীতি। তার আরেক নাম হলো খারাসের পার অক্সাইড ফলাফল। আচ্ছা, তো আসো যে খারাসের নীতিটা পড়ি। ওটাও পরীক্ষা আসে, ওটাও বোর্ডে আসছে। আচ্ছা, এই গেল মার্কোনিকভ। আচ্ছা, এরপর আসো খারাসের নীতি। এরপরে খারাসের নীতি শেষ হওয়ার পরে এরপরে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া পড়বো। আচ্ছা, খারাসের নীতি। খারাসের নীতি বা খারাসের পার অক্সাইড নীতি। পার অক্সাইড নীতি বা খারাসের পার অক্সাইড ফলাফল, অথবা এর আরেক নাম এন্টি মার্কোনিকভ নীতি। অর্থাৎ মার্কোনিকভ যা বলছে এন্টি মার্কোনিকভ নীতিতে তার উল্টো হবে। এন্টি মার্কোনিকভ বলছিল যে যেদিকে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে, বিকারকের ধনাত্মক অংশ সেই দিকেই যুক্ত হবে, এবং এর ফলে যে প্রোডাক্টটা পাইছিলাম সেই প্রোডাক্টটা হবে হলো মেজর প্রোডাক্ট, এবং তার অপোজিট যে প্রোডাক্টটা তৈরি হয় পাশে সেটা হবে মাইনর প্রোডাক্ট। এন্টি মার্কোনিকভ নীতিতে মার্কোনিকভের উল্টো হবে, অর্থাৎ যেদিকে হাইড্রোজেন বেশি ওইদিকে বিকারকের ধনাত্মক অংশ যাবে না, তার উল্টো পাশে যাবে। এবং তার জন্য একটা স্পেশাল বিকারক অ্যাড করতে হয়, এর নাম হইল হাইড্রোজেন পারঅক্সাইড বা অ্যালকাইল পারঅক্সাইড। আচ্ছা, তো আসো যে এবার এন্টি মার্কোনিকভ নীতি উদাহরণ দেখি। ধরে নিলাম CH3 CH ডবল বন্ড CH2। আচ্ছা, একটু লাইনে থাকবে, একটু আসতেছি, 1 মিনিট। আচ্ছা, তো এন্টি মার্কোনিকভ নীতি হলো মার্কোনিকভের উল্টো। তো এই যে নিলাম ধরো প্রোপিন, এই হলো তোমার প্রোপিন, এই হলো প্রোপিন। এর সাথে আমি যুক্ত করলাম HBr। আমি কিন্তু HCl যোগ করি নাই, কেন HCl যোগ করি না একটু পরে বলবো। এই HBr যোগ করলাম, এবং এইখানে আমি যদি কোনো কিছু যোগ না করি তখন তো মার্কোনিকভ অনুযায়ী ঘটবে, এবং যেদিকে হাইড্রোজেন বেশি থাকবে ওই বিকারকের ধনাত্মক অংশ মানে হাইড্রোজেন ওই কার্বনেই যুক্ত হবে।
কিন্তু যদি আমি এখানে H2O2 ইউজ করি অথবা R2O2 ইউজ করি, এর নাম হলো হাইড্রোজেন পার অক্সাইড, অথবা অ্যালকাইল পার অক্সাইড R2O2, যে কোনো একটা যদি ইউজ করি, অর্থাৎ পার অক্সাইড যদি ইউজ করি, তখন মার্কনিকভ যা বলছে তার উল্টো হবে। অর্থাৎ যেদিকে হাইড্রোজেন বেশি আছে সেদিকে হাইড্রোজেন যাবে না, তার উল্টো পাশে হাইড্রোজেন যাবে। এইটাতে যাবে হলো ব্রোমিন, প্লাস আরেকটা তৈরি হবে CH3, CH2, CH2। আচ্ছা, তাহলে এক এক পাশে গেল হইলো ব্রোমিন, গেল ডানে, হাইড্রোজেন গেল বামে। এবার হইলো ব্রোমিন যাবে হইলো বামে, হাইড্রোজেন যাবে হইলো ডানে, CH3। তো মার্কোনিকুফ অনুযায়ী কিন্তু এইটা মেজর হয়, দ্বিতীয়টা। কিন্তু যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করছি, তাহলে এখন এটা ঘুরে গেছে, তাহলে এইটা হবে মেজর প্রোডাক্ট। এবং এইটা হবে তখন 90%, আর ওইটা হবে তখন 10%। এই হলো এন্টি মার্কোনিকভ নীতি বা খারাসের নীতি। এখন এটা কেন হয়, কেন হয়? H2O2 কি এমন ইফেক্ট দেয় যার কারণে এমন হয়? তার জন্য যাওয়া লাগবে আর মেকানিজমে। এবার আসো খারাসের নীতির কৌশল। খারাসের নীতির কৌশল এমসিকিউর জন্য এটাও ইম্পর্টেন্ট। অ্যান্টি মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ নীতি কিন্তু কাজ করে কার্বো ক্যাটায়ন কৌশলে, আর অ্যান্টি মার্কোনিকভ নীতি কাজ করে ফ্রি রেডিকেল কৌশলে, ফ্রি রেডিকেল মেকানিজমে কাজ করে। অ্যান্টি মাইক্রোনিকল নীতি কাজ করে ফ্রি রেডিক্যাল মেকানিজম। তাহলে ফ্রি রেডিক্যাল মেকানিজমে যদি কাজ করে, তাহলে মেকানিজমটা দেখি ফার্স্টে। মেকানিজমের প্রথমে কি হয়, ফার্স্ট স্টেপ, ধাপ ওয়ান। প্রথমে এই যে হাইড্রোজেন পার অক্সাইড, এই হাইড্রোজেন পার অক্সাইড ভাঙে, এবং হাইড্রোজেন পার অক্সাইড ভাঙলে উৎপন্ন করে OH প্লাস OH। এবং এটা তো ফ্রি রেডিক্যাল মেকানিজমে কাজ করে, এখানে কোনো কার্বো ক্যাটায়নও তৈরি হবে না, কার্বো অ্যানায়নও তৈরি হবে না, এখানে তৈরি হবে শুধু ফ্রি রেডিক্যাল। তাহলে H2O2 ভেঙে দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি করলো। দেন এই ফ্রি রেডিক্যাল তখন অ্যাটাক করে কোথায়, অ্যালকিনে অ্যাটাক করে, সরি এইচ বের অ্যাটাক করে। তাহলে আসলে স্টেপ টু তে কি হয়, এই যে OH ফ্রি রেডিক্যাল এটা অ্যাটাক করে HBr এ। HBr এ অ্যাটাক করলে এই যে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল, ব্রোমিন ফ্রি রেডিক্যাল হয়, OH আর H মিলে তখন তৈরি করে পানি, আর তার সাথে তৈরি হয় ব্রোমিন ফ্রি রেডিক্যাল। এরপরে স্টেপ 3। তো এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হইলো, দেন এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল অ্যাটাক করে হইলো অ্যালকিনে। অ্যালকিনটা ছিল CH3, CH2, প্রোপিন নিছিলাম, তাহলে CH ডাবল বন্ড CH2, প্রোপিন। এই প্রোপিনে অ্যাটাক করে হইলো ব্রোমিন ফ্রি রেডিক্যাল। তো ব্রোমিন ফ্রি রেডিক্যাল যখন প্রোপিনে অ্যাটাক করে, তখন দুইটা কেস হইতে পারে যে ব্রোমিনটা যুক্ত হইতে পারে দ্বিতীয় কার্বনে, অথবা ব্রোমিনটা যুক্ত হইতে পারে প্রথম কার্বনে। ব্রোমিনটা যদি প্রথম কার্বনে যুক্ত হয়, এই যে মানে ডান পাশের কার্বনের প্রান্তের ডান পাশের কার্বনে যদি ব্রোমিনটা যুক্ত হয়, অর্থাৎ এখানে যদি ব্রোমিনটা যুক্ত হয়। আচ্ছা, আর একটু ভাইঙা লিখি তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে, আর একটু ভাইঙা লিখি, আরো ভাইঙা লিখি, দেখো। তো এই যে আমার কাছে প্রোপিন ছিল না, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। তো ওই যে আগের মতো তো এটা ভাঙবে, আগে যেরকম ভাঙা দুই ধরনের কার্বো ক্যাটায়ন তৈরি করছিল। এটা তো আর কার্বো ক্যাটায়ন মেকানিজমে কাজ করে না, এটা কাজ করে ফ্রি রেডিক্যাল মেকানিজমে। তাহলে এটা সম্ভাব্য দুইটা কেস হতে পারে, CH বন্ড CH2। আচ্ছা, ফ্রি রেডিক্যালি তো দুইটা কেস আসলে একই হয়, অর্থাৎ
এইটা ভেঙে তৈরি করে CH3, CH বন্ড CH2, এই যে এখানে একটা ফ্রি রেডিকেল আর এখানে একটা ফ্রি রেডিকেল, এই যে এরকম তৈরি করে ফার্স্ট এটা ভেঙে ফ্রি রেডিকেল তৈরি করে। আর আগে এবার তৈরি করছিল কার্বোক্যাটায়ন। একবার পজিটিভটা মাঝখানে তৈরি হয়েছিল কার্বোক্যাটায়নটা, আর একবার কার্বোক্যাটায়নটা ডান পাশে তৈরি হয়েছিল। আর ফ্রি রেডিকেল তো আর বাম ডান নাই, এটা আসলে একটাই তৈরি হয়। এখন এই যে ফ্রি রেডিকেল তৈরি হলো, এর মধ্যে আইসা অ্যাটাক করবে হলো ব্রোমিন, ব্রোমিন ফ্রি রেডিকেল। এখন সম্ভবত দুইটা কেস হইতে পারে, হইতে পারে ব্রোমিনটা ডানে যুক্ত হয়েছে, হইতে পারে ব্রোমিনটা বামে যুক্ত হয়েছে। তো ব্রোমিনটা যদি ডানে যুক্ত হয় তাহলে CH ফ্রি রেডিকেল, ডানে যুক্ত হয়েছে তাহলে হলো CH2 Br। আরেকটা কেস হইতে পারে ব্রোমিনটা যুক্ত হয়েছে বামে, তাহলে CH Br, আর এদিকে CH2, এই হলো ফ্রি রেডিকেল। এটা 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, এটা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। এবং তুমি স্থায়িত্ব সম্পর্কে জানো, ফ্রি রেডিকেলের স্থায়িত্ব হুবহু কার্বোক্যাটায়নের মতো। তাহলে 2 ডিগ্রির স্থায়িত্ব বেশি 1 ডিগ্রির চাইতে। আর তুমি এখন জানো যার স্থায়িত্ব বেশি হয় সে বেশি বেশি উৎপন্ন হয়। স্থায়িত্ব বেশি হওয়া মানে উৎপন্ন হবে বেশি বেশি, এই জন্য 2 ডিগ্রি বেশি বেশি উৎপন্ন হয়। 2 ডিগ্রি বেশি বেশি উৎপন্ন হয় মানে পরবর্তীতে তার সাথে যুক্ত হয় কে, হাইড্রোজেন ফ্রি রেডিকেল। তাহলে হয় CH3, CH2, CH2Br। আর ওদিকে যখন হাইড্রোজেন ফ্রি রেডিকেল যুক্ত হয় তখন হয় CH3, CHBr, CH3। এই জন্য এইটা হয় হলো তখন মেজর প্রোডাক্ট। এই হলো খালাসের নীতির কৌশল। তো খালাসের নীতি হলো ফ্রি রেডিকেল মেকানিজমে কাজ করে। স্টেপ গুলো খেয়াল রাখবা, মনে রাখবা, এগুলো হয়তো মুখস্থ টাইপের বুঝছো। আমি আমার ওটা মুখস্থ টাইপের, মানে মুখস্থ আর কি। এটা তো আর বুঝে বুঝে করা যায় না, মানে এটা মনে রাখতে হয় আর কি। মুখস্থ বলতে মানে মনে রাখতে হবে আর কি, কেমনে কি হচ্ছে না হচ্ছে। তো প্রথমে হলো H2O2 ভেঙে OH ফ্রি রেডিকেল তৈরি করে, দেন OH ফ্রি রেডিকেল হলো HBr অ্যাটাক করে। এটা করলে তখন এই OH এবং H মিলে পানি হয় আর ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি হয়। দেন ব্রোমিন ফ্রি রেডিকেল অ্যাটাক করে হলো অ্যালকিনে। তো তার এটা আমি একটু ডিটেলসে লিখছি আর কি, যে অ্যালকিনটা ভেঙে ফ্রি রেডিকেল তৈরি করলো। দেন তার মধ্যে ব্রোমিন ফ্রি রেডিকেল আসলো, হইতে পারে ব্রোমিনটা বামে যুক্ত হয়েছে, হইতে পারে ব্রোমিনটা ডানে যুক্ত হয়েছে। যখন ডানে যুক্ত হয়েছে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়েছে, যখন বামে যুক্ত হয়েছে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়েছে। 2 ডিগ্রি স্থায়িত্ব বেশি 1 ডিগ্রি চাইতে, এই কারণে 2 ডিগ্রি বেশি বেশি তৈরি হবে। আর 2 ডিগ্রি বেশি বেশি তৈরি হলে এই যৌগটা বেশি বেশি তৈরি হবে। এবং এই জন্য এটাই হয় হলো মেজর প্রোডাক্ট। ক্ষার নীতি কৌশল বুঝছো? বুঝছি। পরীক্ষা আসবে ঠিক আছে, আর এটা কিন্তু মিলানো এত সহজ না, কঠিন আছে অনেক। দেখো তুমি আজকে পড়ো, আজকে সারা রাত, মানে আজকে রাত্রে এটা পড়ো, 10-15 মিনিট পড়ো। সকালে এটা দেখো তুমি মিলাতে পারতেছো না, তুমি করতে গেছো দেখবো যে তুমি মিলতেছে না। দেখবো যে তোমার এটা মেজর আসতেছে না, মানে উল্টা পাল্টা লেগে যাচ্ছে। কারণ কার্বোক্যাটায়ন কিন্তু কার্বোক্যাট মার্কোনিকভ কিন্তু কার্বোক্যাটায়ন মেকানিজমে কাজ করে, আর এটা হলো ফ্রি রেডিকেলে কাজ করে। ভালো লেভেলে প্যাচ থাকে দুইটার মধ্যে। সো এই জন্য ভালো মতো মনে রাখতে হবে আর কি। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। আর পড়াবো আজকে? শেষ করে দিবেন? কি বিক্রিয়া? অনেক বড়। পানি সংযোজন, ওজোনালাইসিস, তারপর হলো তোমার অ্যালকাইন ওয়ানের অম্লধর্মিতার পরীক্ষা। বিশাল বিশাল, অনেক বড়। কি আরো পড়াবো নাকি, আরো 15 মিনিট পড়াবো? না না, আসলে পড়াটা করেছি। হ্যাঁ, শেষ করে দেন। আচ্ছা। তো ওই যে নীতি শিখলাম, তো এখন ওই যে ছিলাম কোন জায়গায় মনে আছে তো, যে একদম শুরুতে ছিলাম যে অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়া শুরু করছিলাম আমি মূলত। এবং সেখানে সংযোজন বিক্রিয়াতে শুরু করছিলাম, ইপি সংযোজন বিক্রিয়া। এবং ওইটা পড়ানোর জন্য কিছু বেসিক জিনিস পড়লাম, মার্কনিকভ এবং এন্টি মার্কনিকভ। তো ওই ইপি সংযোজন বিক্রিয়া কয়েকটা দেখি। ইপি সংযোজন বিক্রিয়া।
ফার্স্টে অ্যালকিনের কয়েকটা দেখি, এরপর অ্যালকাইনের কয়েকটা দেখবো। আচ্ছা, তো আসলে যে ধরো একটা অ্যালকিন নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস তো বললাম না, যে খারাশের নীতিতে সবসময় তো এইচবিআর ইউজ করলাম। আহ, তো এই একটা কোশ্চেনটা আসে পরীক্ষায়, খুব কম আসে, তো একটু বলে রাখি যে খারাশের নীতিতে এইচবিআর কেন ব্যবহার করা হয়, শুধু এইচবিআর কেন, এইচসিএল না কেন, এইচআই না কেন? এর কারণ হলো যে ফ্রি খারাশের নীতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা ব্যবহার করি না, আবার এইচআইও ব্যবহার করি না। এর কারণ হলো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর মধ্যকার যে বন্ধনটা আছে, এই বন্ধনটা অনেক শক্তিশালী। বলে এই বিক্রিয়ায় ওই পরিমাণ শক্তি পাওয়া যায় না, যেই পরিমাণ শক্তি দ্বারা এই বন্ধনটা ভাঙা যায়। এই কারণে HClটা ক্ষারসের নীতি বিক্রিয়া দেয় না। অবশ্য আবার যদি তুমি নিচের দিকে যাও, তত বন্ধনটা দুর্বল হইতে থাকে। যেই প্রবলেমটা এইচআই তে হয় না, এইচআই এর ক্ষেত্রে বন্ধনটা আবার উম, দুর্বলই থাকে। এবং এইচবিআর এর ক্ষেত্রেও কোনো সমস্যা হয় না, সমস্যাটা হয় HCl এর ক্ষেত্রে। তারপরে এইচ যেটা আছে, এদের ক্ষেত্রে এই বন্ধনটা শক্তিশালী থাকে, ফলে বিক্রিয়া ওই পরিমাণ শক্তি পাওয়া যায় না, যে পরিমাণ শক্তি দিয়ে বন্ধনটা ভাঙা যায়। এই কারণে HCl এবং HF এরা এন্টি মার্কোনিক নীতি দেয় না। আর আছে হলো তোমার এইচআই এর তো বন্ধন দুর্বল, তাহলে এইচআই এর বন্ধন যদি দুর্বল, তাহলে সে তো দেওয়ার কথা। কিন্তু এই যে এইচআই, এইটা যখন ফ্রি রেডিকেল তৈরি করে, হাইড্রোজেন ফ্রি রেডিকেল আর আয়োডিন ফ্রি রেডিকেল, তখন এই যে আয়োডিন ফ্রি রেডিকেল, এই আয়োডিন আর আয়োডিন ফ্রি রেডিকেল একসাথে যুক্ত হয়ে আয়োডিন তৈরি করে। এই আয়োডিন হলো আবার উদ্বায়ী, যেটা বাষ্প আকারে উড়ে চলে যায়। এই আয়োডিন হলো উদ্বায়ী, যেটা বাষ্প আকারে উড়ে চলে যায়, যে কারণে এইচআইও দেয় না। এই জন্য শুধুমাত্র একটাই আছে, সেটা হলো এইচবিআর, যেটা হলো এন্টি মার্কোনিকীয় বিক্রিয়াগুলো দেয়। এই জন্য সকল এন্টি মার্কোনিক বিক্রিয়া দেখবে উদাহরণে শুধু এইচবিআর কে ব্যবহার করছে। তাহলে এইচসিএল কেন নয়, কারণ ওই এইচএফ এইচএফ এইচসিএল বন্ধনগুলো অনেক শক্তিশালী হয়, ফলে ওই পার অক্সাইড থেকে ওই পরিমাণ এনার্জি নাই, যেটা এই এইচসিএল এবং এইচএফ বন্ধনকে ভাঙতে পারে। এই কারণে এইচসিএল এন্টি মার্কোনিক বিক্রিয়া দেয় না। যত নিচের দিকে যেতে থাকবা, যেমন এইচবিআর, এইচআই, এদের ক্ষেত্রে বন্ধনটা দুর্বল থাকে, যেই কারণে এইচবিআর দিতে পারে। কিন্তু এইচআই এর তো বন্ধন দুর্বল, তাহলে সে কেন দেয় না? কারণ এইচআই ভেঙে এই হাইড্রোজেন এবং আয়োডিন ফ্রি রেডিকেল তৈরি করে, দেন আয়োডিন আয়োডিন যুক্ত হয়ে আইটি তৈরি করে। এই আয়োডিন তো উদ্দায়ী, এই কারণে সে উড়ে চলে যায়, সলিড থেকে সরাসরি বাষ্প হয়ে উড়ে চলে যায়। এই কারণে এইচআই বিক্রিয়া দেয় না। এবার আসো কয়েকটা ইপি সংযোজন বিক্রিয়া দেখি। এক নম্বর হলো আচ্ছা, ইপি সংযোজন, কয়েকটা ইপি সংযোজন বিক্রিয়া। ইপি সংযোজন বিক্রিয়া, এটা অ্যালকিনের জন্য। অ্যালকিনের একটা ইপি সংযোজন বিক্রিয়া নিলাম, ধরো একটা অ্যালকিন নিলাম, CH3 বন্ড CH, ডাবল বন্ড CH2, এর সাথে বিক্রিয়া দিলাম, ধরো দিলাম H2, ধর বেঞ্জিন দিলাম, বেঞ্জিনের বিক্রিয়া দিলাম। তাহলে বেঞ্জিন ভাঙে কেমনে, এটা হাইড্রোজেন প্লাস আর ফিনাইলটা মাইনাস, এটা হয় CH3 বন্ড CH বন্ড CH, হাইড্রোজেন যাবে ডানে, যেদিকে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যাবে, আর মাঝে আসবে হইলো ফিনাইল, এবং এই যৌগটার নাম কিন্তু কিউমিন। এরপর আসলে ধরো দিলাম হইলো বেনজিনের সাথে CH, ধরো বেনজিনের সাথে বিক্রিয়া দিলাম হইলো, ধরো একটা ইথিনের অ্যালকিনের বিক্রিয়া দিছি আর কি। ধরো একটা অ্যালকাইনের যদি বিক্রিয়া দিই, ধরো HC ট্রিপল বন্ড CH, এটা একটা অ্যালকাইন। অ্যালকাইন, এই অ্যালকাইনের সাথে ধরো আমি বিক্রিয়া দিলাম
বেনজিনের, তাহলে উৎপন্ন হয় এইচ সি ডাবল বন্ড সি এইচ, একটা পাই বন্ধন ভাঙলো, দুইটা হাত ফাঁকা হইলো, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে বেনজিন, তাহলে যৌগটা তৈরি হইলো বেনজিন, সি এইচ ডাবল বন্ড সি এইচ টু, এর নাম হইলো স্টাইরিন। স্টাইরিন। আচ্ছা, এই গেল তোমার, এগুলো হলো সব সংযোজন বিক্রিয়া উদাহরণ আর কি। আচ্ছা, এরপরে আসো তো ইপি সংযোজন বিক্রিয়া কেন। এবার সামনের দিকে আগাই। এবার বলবো হলো পানি সংযোজন বিক্রিয়া। এটাও একটা ইপি সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়াও একটা ইপি সংযোজন বিক্রিয়া, কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই বিধা আলাদা করে পড়ছি। তাহলে ইপি সংযোজন পানি সংযোজন বিক্রিয়া। পানি সংযোজন বিক্রিয়া ফার্স্টে দিব অ্যালকিনের জন্য, পরে অ্যালকাইনের জন্য। ফার্স্টে আসো অ্যালকিনের জন্য। অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া। তো ধরো একটা অ্যালকিন নিলাম, ইথিন নিলাম, এর মধ্যে পানি যোগ করলাম। অ্যালকিনের পানি যোগ করার জন্য প্রভাবক লাগে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 60 ATM বায়ুচাপ এবং ফসফরিক অ্যাসিড। তাহলে বিক্রিয়া কি হয়, পাই বন্ধন ভাঙে, দুইটা হাত ফাঁকা, একটা হাতে আসবে হাইড্রোজেন, আরেক হাতে যাবে হলো ও এইচ। যদি অপ্রতিসম হয়, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, যেমন প্রোপিন, তার মধ্যে যদি পানি যোগ করো সেম প্রভাবক, তাহলে উৎপন্ন হবে CH3। মার্কনিকভ কাটবে এখন, তাহলে মার্কনিকভ অনুযায়ী যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে হাইড্রোজেন যাবে, OH আসবে বামে, এবং এটাই হবে মেজর প্রোডাক্ট, অর্থাৎ এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। চাইলে এই পানি সংযোজন বিক্রিয়ার মধ্যে ওই প্রভাবকটা বাদ দিয়া অন্য একটা প্রভাবক ইউজ করতে পারো। কোনটা? এর মধ্যে তুমি ইউজ করতে পারো সালফিউরিক অ্যাসিড। ওই ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 60 ATM বায়ুচাপ, এগুলোর অল্টারনেটিভ হইলো ফসফরিক, অল্টারনেটিভ হইলো সালফিউরিক অ্যাসিড। তখন সরাসরি উৎপন্ন হয়ে যাবে অ্যালকোহল CH3CH2OH। এই হলো অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া। এবার আসে অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া। অ্যালকাইনের, তাহলে পানি সংযোজন বিক্রিয়া ছিল 2 নাম্বার, 1 নাম্বার ছিল ইপি সংযোজন বিক্রিয়া, 2 নাম্বার পানি সংযোজন বিক্রিয়া। অ্যালকেনের শিখলাম, এবার হলো অ্যালকাইনের শিখবো। অ্যালকাইন, অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া, তাহলে ইথাইন নেই, এই ইথাইনের মধ্যে পানি যোগ করব। এখন প্রবক লাগবে হলো 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, আর 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তোমাদের ইন্টারমিডিয়েটে দেওয়া আছে 60 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখান থেকে তৈরি হবে পাই বন্ধন একটা ভাঙবে, তাহলে পাই বন্ধন ভাঙলে এদিকে এক হাত ফাঁকা, এদিকে এক হাত ফাঁকা, এক হাতে যাবে হাইড্রোজেন, এক হাতে যাবে হলো ও এইচ। এইটাতে ইন আছে, এটাতে অল আছে, তাহলে এটা একটা ইন অল। তখন এই ইন অলের মধ্যে টটোমারিজম হবে, টটোমারিজম হবে, বাংলায় বলা হয় পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস। পরশো ইনলের টোটোমারিজমে কিটোন তৈরি হয়, কিটোনটা কিভাবে বানাবা, এই ডাবল বন্ডটা ভেঙে দিবা, হাইড্রোজেনকে এদিকে আনবা, তাহলে তৈরি হয়ে যাবে সেই ইনলটার কাঙ্ক্ষিত কিটোন। তাহলে ডাবল বন্ড, তাহলে CH2 ছিল, ডাবল বন্ড ভেঙে দিছি, হয়ে গেছে সিঙ্গেল বন্ড, বামে একটা হাইড্রোজেন আসছে, তাহলে হচ্ছে CH3, এদিকে একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে ডাবল বন্ড তৈরি করলো CH3CHO, এটা একটা অ্যালডিহাইড। অর্থাৎ ইথাইনের পানি সংযোজন বিক্রিয়া উৎপন্ন হয় ইথানেল। এবার ইথাইনের পরবর্তী কোনো একটা নেই, তো আমি নিলাম হলো প্রোপিন, প্রোপাইন আর কি, প্রোপাইন। প্রোপাইনের মধ্যে প্রোপাইনের মধ্যে যোগ করব পানি, তাহলে প্রোপাইনের মধ্যে CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, প্রোপাইনের মধ্যে যদি পানি যোগ করি,
ওই 2% মার্কিউরি সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, উৎপন্ন হবে CH3। একটা পাই বন্ধন ভাঙবে, দুইটা হাত ফাঁকা, এক হাতে হাইড্রোজেন, হাইড্রোজেন কই যাবে? যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই যাবে, মার্কনিকভ। এবার এর কাঙ্ক্ষিত কিটোনটা বের করব। এখানে টোটোমারিজম হয়, বাংলায় বললে পুনর্বিন্যাস, এরকম বলে দিবা। দেন এখানে তার কিটোনটা বা কিটোনটা বা অ্যালডিহাইডটা বানাবা। কিভাবে বানাবা? সিস্টেম হইলো, ডাবল বন্ডটা ভেঙে দিবা, হাইড্রোজেনকে এদিকে আনবা, তলি তৈরি হয়ে যাবে সেই কাঙ্ক্ষিত কিটোন। তাহলে কার্বন, ডাবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড CH3। তাহলে এখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া যায় যে কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে তৈরি হবে অ্যালডিহাইড, আর কার্বন সংখ্যা যদি 2-এর চাইতে বেশি হয় তাহলে তৈরি হবে কিটোন। পানি সংযোজন বিক্রিয়াটা বুঝছো অ্যালকাইনের? বুঝছি। আচ্ছা, অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া শেষ। এরপরে আসো, এটা গেল কয় নাম্বার? 2 নাম্বার। এরপর আসো 3 নাম্বার। মনোযোগ আছে তো? আছে মোটামুটি। তাহলে ওজোন অ্যানালাইসিসটা শেষ করে দিই একটু, জাস্ট 20টা মিনিট একটু মনোযোগ ধরে রাখো। এটাই লাস্ট রিয়েকশন, একটু বড় অনেক। এটা লাস্ট রিয়েকশন, এটা খুবই ইম্পর্টেন্ট রিয়েকশন, পরীক্ষায় এটা আসবে শিওর থাকো 100%। এটা একটা না শেষ করে দাও। ওজোনোলাইসিসের ক্ষেত্রে অ্যালকিনের পড়বো, অ্যালকাইনের পড়বো। এখন ওজোনোলাইসিস বিক্রিয়া সম্পর্কে 3টা লাইন মনে রাখবা। এক, এই দুইটা বন্ধন ভেঙে অস্থায়ী ওজোনাইড গঠন করবে, অস্থায়ী ওজোনাইড গঠন করবে। 2 নাম্বার, পানি দিলে সুখের সংসারে আগুন ধরবে। 3 নাম্বার, ভাই 1 মিনিটের একটা ব্রেক দেন তো। আচ্ছা তাহলে 12টা 20-এ শুরু করতেছি। 25 শুরু করে। আচ্ছা, 25-এ শুরু করতেছে।